কান্তারা নিয়ে আলাপ আলোচনা তো অনেক হয়েছে, সেটা ভালো মন্দ দুইটা দিক থেকেই। এবার এলো কান্তারার প্রিকুয়েল, যেখানে দেখানো হয়েছে প্রথম সিনেমার প্রায় 1500 বছর আগের কাহিনী। তো চলুন শুরু করি কান্তারা চ্যাপ্টার 1 মুভির এক্সপ্লেনেশন আর জেনে আসি রহস্যময় বনের আরো গোপন ইতিহাস। গল্প শুরু হয় ঠিক সেখান থেকে যেখানে কান্তারা মুভি শেষ হয়েছিল। প্রথমে আমাদের সামনে আসে শিবার ছেলে দাঁড়িয়ে আছে সেই জায়গায় যেখান থেকে তার পিতা ভূতাকোলা উৎসবের দিন হারিয়ে গিয়েছিল, আর এখানকার লোকেরা তাকে তার পূর্বপুরুষদের গল্প শোনাতে শুরু করে। এরপর গল্প চলে যায় 4র্থ শতাব্দীর দিকে। তখন কাদম্ব বংশের মানুষ এই অঞ্চল শাসন করত, আর শিবার পূর্বপুরুষরা বাস করত এক গভীর জঙ্গলে, যাকে কান্তারা নামে ডাকা হতো। কান্তারা মানেই হলো রহস্যময় জঙ্গল। শিবার পূর্বপুরুষদের সেই স্থান ছিল অদ্ভুত শক্তি আর দেবীয় ক্ষমতায় ঘেরা। তখনই তাদের মধ্যে একটা মেয়ে একটি পাথর দেখতে পায়, কিন্তু সেটা আসলে কোনো সাধারণ পাথর ছিল না, সেটা ছিল কান্তারা জঙ্গলের দেবতা, যে দেবতা বহু বছর ধরে কান্তারা জঙ্গলকে রক্ষা করে আসছিলেন। এরপর আমাদের সামনে আসে কাদম্ব বংশের বাংলা রাজ্যের রাজা বিজয়েন্দ্র, যিনি ভীষণ নিষ্ঠুর ছিলেন। তার কাছে শুধু নিজের স্বার্থ আর রাজ্যই ছিল সবকিছু। তিনি অন্য সবাইকে কেবল শ্রমিক বা দাস বলে মনে করতেন। সেই কারণে তিনি তাদের উপর অমানবিক অত্যাচারও করতেন। রাজা যে জিনিস পছন্দ করতেন তা ছিনিয়ে নিতেন। একসময় রাজার কানে যায় কান্তারা জঙ্গলের কথা। তিনি জানতেন কান্তারার মধ্যে এক ধরনের দেবীয় শক্তি আছে, কিন্তু তিনি জানতেন না যে সেই জঙ্গলের ভেতর এমন কিছু আছে যেগুলো দিয়ে সারা পৃথিবীর সঙ্গে বাণিজ্য করা পসিবল। এই জন্য তিনি কেবল সেখানকার অনেক মানুষকে হত্যা করেন আর অনেককে ধরে নিয়ে গিয়ে নিজের রাজ্যে দাস হিসেবে কাজ করতে বাধ্য করেন। ঠিক তখনই তিনি দেখতে পান ভৈরব নামের এক ব্যক্তিকে, যে মাছ ধরছিল। ভৈরব আসলে কান্তারার মানুষ। এটা জানার পর রাজা প্রায় তাকে হত্যা করতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ ভৈরবের পোশাক থেকে এমন কিছু জিনিস বেরিয়ে আসে যা দেখে রাজা একেবারে চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে তিনি ভৈরবকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করেন, তুই এই জিনিসগুলো কোথায় পেয়েছিস? কারণ এই জিনিসগুলো তো অন্য কোথাও পাওয়া যায় না। আসলে এগুলো ছিল এক ধরনের বিশেষ শস্য উপকরণ, যা পৃথিবীর আর কোথাও নেই কান্তারা ছাড়া। এসব জানার পর রাজা ভাবলো, যদি এসব শস্য তার হাতে আসে তবে সে অনেক মানুষের সাথে বাণিজ্য করতে পারবে। তাই সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল যে সে কান্তারায় যাবেই এবং সবকিছু তার নিজের দখলে নিয়ে আসবে। রাজা ছিল ভীষণ শক্তিশালী আর তার অহংকারও ছিল প্রবল। যাওয়ার সময় সে সাথে করে রাজপুত্র রাজশেখরকেও নিয়ে গেল। রাজশেখরের বয়স তখন আর কত হবে, 5-6 বছর। রাজার ধারণা ছিল সহজেই জঙ্গলে প্রবেশ করে সমস্ত জিনিস নিয়ে আসতে পারবে, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কারণ যখন তারা সেই জায়গায় পৌঁছায়, হঠাৎ কিছু দেবীয় শক্তির উদ্ভব হয় এবং তারা রাজার সব সৈন্যকে হত্যা করে। শেষে রাজাও নিহত হয়, শুধুমাত্র ছোট্ট রাজশেখর বেঁচে যায় এবং সে নদীতে ভাসতে ভাসতে কার্পা সম্প্রদায়ের লোকদের হাতে পৌঁছায়। এখানে আমি আপনাদেরকে কার্পা সম্প্রদায় সম্পর্কে কিছু কথা বলি। কান্তারার হাতে যেমন দেবীয় শক্তি আছে, তেমনি কার্পা সম্প্রদায়ের হাতে আছে কালো শক্তি বা ব্ল্যাক ম্যাজিক। তারা বহুবার কান্তারার দেবকে বশে আনার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। তারা জঙ্গলের গভীরে গোপন আস্তানায় থাকে এবং সেখান থেকে কালো বিদ্যার চর্চা করে। এরপর আমরা দেখি কার্পা সম্প্রদায়ের লোকেরা রাজশেখরকে নিরাপদে তার রাজ্যে ফিরিয়ে দেয়। যেহেতু কার্পা সম্প্রদায় রাজশেখরকে সাহায্য করেছিল, তাই তার মনে তাদের জন্য বিশেষ শ্রদ্ধা ছিল। পরে সে তার পিতার মতোই রাজত্ব শুরু করে। বেশ কয়েক বছর পর রাজশেখরের একটি ছেলে ও একটি মেয়ে হয়। ছেলেটি ছিল একদম সুস্থ, কিন্তু মেয়েটির অবস্থা ছিল ভীষণ খারাপ। সে অর্ধমৃত অবস্থায় ছিল এবং তার হাত পা ছিল নিস্তেজ। তখন রাজশেখর কার্পা সম্প্রদায়ের সাহায্য নেয় এবং তারা সেই মেয়েটিকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলে। রাজশেখরের সন্তানদের নামও রাখা হয়। ছেলের নাম কুলশেখর আর মেয়ের নাম কঙ্কনাবতী। অন্যদিকে আমরা দেখি কিছু মানুষ একটা শিশুকে চুপিসারে একটি কুয়োর মধ্যে রেখে চলে যায়। এই শিশুটির মাতা পিতাকে তা জানা যায় না, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটি সিংহ সেই শিশুর চারপাশে ঘুরপাক খাচ্ছিল। কান্তারার মানুষ সেই শিশুকে গ্রহণ করে এবং তার নাম দেয় বেরমে। এভাবেই বহু বছর কেটে যায়। এরপর গল্প আমাদেরকে নিয়ে যায় রাজশেখরের ছেলে কুলশেখরের দিকে। রাজশেখরের ইচ্ছা ছিল তার জীবদ্দশায় তার ছেলে যেন সিংহাসনে বসে, কারণ সে তো বাবা জীবিত অবস্থায় সিংহাসনে বসতে পারেনি। শৈশবেই তার বাবা মারা গিয়েছিল, তাই রাজশেখর চাইছিল তার ছেলে কুলশেখর এখনই রাজ্যের রাজা হোক। আর সেই ইচ্ছা অনুযায়ী রাজশেখর কুলশেখরকে রাজা ঘোষণা করে দেয়। কিন্তু এই ডিসিশনটা সম্ভবত খুব তাড়াহুড়ো করে নেয়া, কারণ কুলশেখর তখনও যথেষ্ট জ্ঞানী বা বুদ্ধিমান হয়নি। রাজ্য চালানোর মতো সামর্থ্য তার একদমই ছিল না। সে নিজে নেশা করতো আর আশেপাশে রাখতো সব নেশাখোর ফ্রেন্ডদের। রাজ্যের জন্য কোনটা ঠিক, কে মন্ত্রী, কে আসল পরামর্শদাতা, এসব তার কিছুই মাথায় ঢুকতো না। সভা দরবারে সবাইকে শুধু উদ্ভট আর উল্টাপাল্টা কথা বলতো। যদি রাজশেখর বেঁচে না থাকতো, তবে কুলশেখর হয়তো রাজ্যকে একটা বিশাল পানশালায় পরিণত করত। রাজশেখর রাজ্যের প্রতিটি মানুষকে কান্তারার বিষয়ে সতর্ক করেছিল। সে বলেছিল ওটা এমন একটা জায়গা যেখানে কারো যাওয়া উচিত নয়, কারণ রাজশেখর নিজের চোখে দেখেছে তার বাবার সাথে কান্তারা কি করেছে। সেই ভয় তার মনে এত গভীরভাবে আসন গেড়েছে যে সে আর কোনোদিন কান্তারার দিকে তাকাতেও সাহস করেনি। আর নিজের ছেলেকেও সে স্পষ্ট
ভাষায় বলে দিয়েছিল যে তুমি কখনো কান্তারায় যাবে না, কিন্তু সে যেটা মানা করতো তার ছেলে ঠিক সেটাই করতো। এখন যেহেতু কুলশেখর রাজা হয়ে গেছে, তার বন্ধুরা তার কাছে একটা পার্টি চাইছিল রাজা হওয়ার খুশিতে। পার্টি করা পসিবল না দেখে তারা ঠিক করলো শিকার করতে যাবে, আর শিকারের জন্য তারা বেছে নেয় কান্তারার জঙ্গলকে। নেশাগ্রস্ত অবস্থায় তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তারা যতই গভীরে যাচ্ছিল ততই পরিস্থিতি পাল্টাতে লাগলো। অদ্ভুত ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ পেতে শুরু করলো। ধীরে ধীরে কুলশেখরের সব সৈন্য মারা গেল, যদিও সুযোগ বুঝে সে আর তার বন্ধুরা ঠিকই পালিয়ে যায়। আর ঠিক তখনই আমরা প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক বেরমেকে দেখতে পাই, যে আসলে এই সিনেমার নায়ক। কান্তারাবাসীদের কথা হলো সোজা, যে এই কান্তারার দিকে খারাপ দৃষ্টি দেবে তার 2 চোখ উপড়ে ফেলা হবে। এরপর জানা যায় কুলশেখরের সেনাদের একজন কান্তারাবাসীর হাতে ধরা পড়েছে, যার নাম চেন্না। একটু পরে আমরা দেখতে পাই কান্তারার প্রধান সবার সামনে ঘোষণা করেন, যদি এভাবে লোকজন আমাদের কান্তারায় প্রবেশ করতে থাকে তবে একদিন না একদিন আমাদের উপরও ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। তাই তিনি কান্তারা সীমান্তে পাহারা বসানোর নির্দেশ দিলেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু বেরমে এই ডিসিশনের সাথে পুরোপুরি একমত ছিল না, যদিও সরাসরি প্রধানের মুখের উপর সে কিছু বলেনি, বরং সে তার বন্ধুদেরকে বলে তারা যদি কান্তারায় ঢুকতে পারে তবে আমরা কেন ওদের এলাকায় ঢুকতে পারবো না। তখন তারা চেন্নাকে বলে, যদি তুই আমাদেরকে নিরাপদে সেখানে নিয়ে যেতে পারিস তাহলে আমরা তোকে ছেড়ে দেব। এরপর সবাই চেন্নার সাহায্যে বাংলা রাজ্যে গিয়ে পৌঁছায়। সেখানে বিশাল একটা গেট ছিল, আর সেটা পার হতে হলে রাজ্যের কোনো একজন সৈন্যের দরকার ছিল। যেহেতু চেন্না তাদের সাথে ছিল তাই গেট পার হতে তাদের কোনো সমস্যাই হলো না। আর চেন্না তাদের জন্য সৈন্যের পোশাকও জোগাড় করে এনে দেয়। তারা যখন বাংলা রাজ্যে প্রবেশ করে তখন সবকিছু দেখে বিস্মিত হয়ে যায়। এত বিশাল বিশাল দালান কোঠা বানানো সম্ভব, এটা তাদের চোখ যেন বিশ্বাস করতে চাইছিল না। ঠিক তখনই বেরমে প্রথমবারের মতো কঙ্কনাবতীকে দেখতে পায়। সেখানে মূর্তি খোদাই করার কাজ চলছিল। হঠাৎ অসংখ্য মৌমাছি উড়ে আসে, আর তখন বেরমে কঙ্কনাবতীকে সেগুলোর হাত থেকে রক্ষা করে। কঙ্কনাবতী তখন বেরমেকে জিজ্ঞেস করে, তুমি কি সৈন্য? তখন বেরমে উত্তর দেয়, প্রাণ বাঁচানো কি শুধু সৈন্যদের দায়িত্ব নাকি? এরপর বাজারের ভেতর গিয়ে বেরমে আর তার সঙ্গীরা দেখে যে এখানে যেসব জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলো তো আসলে কান্তারার, আর এসব জিনিস কেনার জন্য লোকজন অনেক পয়সা খরচ করছে। এতে তারা বুঝতে পারে এসব জিনিস অনেক দামি। যেহেতু এগুলো কান্তারার জিনিস তাই বেরমের সঙ্গীরা সেগুলো নিতে শুরু করে। ফলে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। এমনকি রাজ্যের লোকজন টের পেয়ে যায় যে বেরমে আর তার সঙ্গীরা আসলে সৈন্য নয়, বরং তারা ছদ্মবেশে আসা অনুপ্রবেশকারী। তখন বাংলা রাজ্যের সৈন্যরা তাদেরকে ধরতে যায়, কিন্তু বেরমে আর তার সঙ্গীরা প্রবল লড়াই শুরু করে এবং বহু সৈন্যকে হত্যা করে। তবু শেষ পর্যন্ত তারা সবাই ধরা পড়ে যায়। যখন এই খবরটা কুলশেখরের কানে পৌঁছায় তখন সে তাদেরকে জেলে বন্দী করে ভীষণভাবে টর্চার করতে শুরু করে। কিন্তু আশ্চর্যজনকভাবে বেরমে আর তার সঙ্গীদের উপর এই টর্চারের কোনো প্রভাবই দেখা যায় না। উল্টো যারা মারছিল তারাই বরং মারতে মারতে ক্লান্ত হয়ে যাচ্ছিল। তখন বেরমে বলে, আমরা আসলে কান্তারা থেকে এসেছি, কিন্তু কান্তারা সম্পর্কে তো কুলশেখরের কোনো ধারণা নেই। সে শুধু গল্পগুজব শুনেছিল, আসলে সেখানে কি আছে তার ব্যাপারে সে কিছুই জানতো না। বেরমে কুলশেখরের সাথে কথা বলার সময় তাকে একটুও সম্মান দেখায় না। এতে কুলশেখর ভীষণ রেগে যায় এবং বেরমেকে মারার জন্য তেড়ে যায়। ঠিক তখনই রাজশেখর এসে তাকে থামায় আর বলে, এরা কান্তারা থেকে এসেছে, সত্যিই যদি তাই হয় তবে এদের হত্যা করা ঠিক হবে না। সে আরো বলে, এদেরকে কয়েকদিন কারাগারে বন্দী করে রাখো এবং তারপরে আরবদের কাছে বিক্রি করে দাও। এরপর রাজার প্রহরীর ছেলে পেপ্পে আসে ওদেরকে মারতে আর বলে, আজই তোদের শেষ দিন, এরপর তোরা আর কোনোদিন সূর্যের মুখ দেখতে পাবি না। এমনকি সে জেলের গার্ডদেরকেও বলে দিয়েছিল যে যাই হোক না কেন কেউ যেন কারাগারের ভেতরে না আসে। কিন্তু যখন পেপ্পে জানতে পারে যে এরা আসলে কান্তারা থেকে এসেছে, তখন যত তাড়াহুড়া করে সে ভেতরে ঢুকেছিল ঠিক ততটাই দ্রুত সে বেরিয়ে যায়। তারপর দেখা যায় সে নেশা করে এবং তার সঙ্গে থাকা বেরমে তাকে কিছু নেশা জাতীয় পাতা দেয়। এই পাতাগুলো ছিল বেশ শক্তিশালী। এগুলো খাওয়ার পর পেপ্পে আর তার সঙ্গীরা পুরোপুরি নেশায় বুঁদ হয়ে যায়। তারা বেরমেকে বলে, যদি এই পাতাগুলো পাওয়া যায় তবে এগুলো দিয়ে অনেক ভালো ব্যবসা করা পসিবল। যে জায়গায় বেরমে দাঁড়িয়েছিল সেখান থেকে পুরো বাংলা বন্দর স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বুঝতে পারে যে কান্তারা থেকে জিনিসপত্র এনে যদি বন্দরে বিক্রি করা যায় তাহলে অল্প দিনেই তারা বড় লোক হয়ে যাবে এবং তাদের যত আকাঙ্ক্ষা আছে তার সবই পূরণ করা যাবে। পেপ্পে আর তার সঙ্গীদের নেশাগ্রস্ত অবস্থার সুযোগ কাজে লাগিয়ে বেরমে এবং তার সঙ্গীরা কান্তারায় ফিরে যায়। সেখানে ফিরে গিয়ে সে নিজের লোকেদের বলে, আমাদের কান্তারায় যেসব জিনিসপত্র আছে সেসবের ব্যবসা হবে বাংলা রাজ্যে। এখন থেকে আমরা চাষাবাদ করব এবং সব শস্য সেখানে বিক্রি করব, ফলে আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। যদিও কান্তারার প্রধান বেরমের এই সিদ্ধান্তে খুব একটা খুশি ছিল না। এরপর বেরমে এবং তার লোকেরা কৃষিকাজ করতে শুরু করে এবং প্রচুর শস্য ফলায় আর সেগুলো বাংলা রাজ্যে নিয়ে যায়। সেখানে সেসব বিক্রি করে তারা প্রচুর অর্থ আয় করতে থাকে এবং জিনিসপত্রের দাম দেখে তারা খুব অবাক হয়, কারণ আগে তারা এসব শস্য আর সামগ্রীর প্রকৃত মূল্য জানতো না। এখন দাম জানার পর তারা আরো বেশি শস্য বন্দরে বিক্রি করতে শুরু করে। কিন্তু একদিন এই খবর কঙ্কনাবতীর কানে যায়, তখন সঙ্গে সঙ্গে সে বন্দরে পৌঁছায়। সবাই ভেবেছিল কঙ্কনাবতী হয়তো ব্যবসার ক্ষেত্রে ঝামেলা করবে, কিন্তু আসলে হয় উল্টোটা। কঙ্কনাবতী বরং বেরমে এবং তার সঙ্গীদের সাপোর্ট করে। শুধু তাই নয়,
বেরমে এবং কঙ্কনাবতীর মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপও হয়। কঙ্কনাবতী তাকে ব্যবসার অনেক কিছু শিখিয়ে দেয়, ফলে বেরমে খুব দ্রুত ব্যবসা রপ্ত করে ফেলে। আর তাতে কঙ্কনাবতী ভীষণ খুশি হয় এবং তারা একসাথে সময় কাটাতেও শুরু করে। আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিন্তু এখানে বেরমে কঙ্কনাবতীকে বলে, তুমি যদি আমার কাছে আসো তবে তোমাকেও আমার সঙ্গে কান্তারায় যেতে হবে, আর আমি চাই না বাইরের কেউ কান্তারায় আসুক। তাই বেরমে কঙ্কনাবতীর থেকে দূরে সরে যায়। এরপর আমরা দেখি কান্তারার লোকেরা বাংলা বন্দরে ব্যবসা করছে। এই খবরটা কুলশেখর জানতে পারে। কুলশেখর জানার সঙ্গে সঙ্গে তার সেনাপতিকে পাঠায়, যেন সেনাপতি কান্তারার লোকদের তাড়িয়ে দেয়। কিন্তু যখন সেনাপতি বেরমের লোকদের বাধা দিতে যায় তখন বেরমে তাকে এবং তার সঙ্গীদের খুব আচ্ছা করে মাত দেয়। এরপর সেনাপতি এবং সৈন্যরা যখন আত্মরা অবস্থায় কুলশেখরের সামনে ফিরে আসে তখন কুলশেখর রাগে জ্বলতে থাকে, কারণ কান্তারার লোকেরা সত্যিই তার চোখের পানি আর নাকের পানি এক করে দিয়েছে। এদিকে কঙ্কনাবতীও কুলশেখরকে সতর্ক করে, বলে কান্তারা লোকদের সাথে ঝামেলা করার কোনো দরকার নেই, কারণ তোমার পক্ষে তাদের কিছু করা অসম্ভব। বোনের মুখে একথা শুনে কুলশেখর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে বেরমে তার লোকেরা শস্যের খোঁজে কান্তারার ঘন জঙ্গলের অনেক গভীরে চলে যায়। তখনই তাদের উপর কার্পা সম্প্রদায়ের লোকেরা আক্রমণ করে। তারা বেরমে তার সঙ্গীদের অনেক মারে, আর শেষ মুহূর্তে তারা যখন তাদেরকে খুন করতে যাচ্ছিল ঠিক তখনই প্রবেশ ঘটে বাঘ দেবতার। বাঘ দেবতা কার্পা সম্প্রদায়ের সেনাপতিকে ভীষণভাবে আঘাত করে এবং তাকে নিজের মুখে করে নিয়ে যায়। আর বেরমেয়া তার সাথীরা বাঘ দেবতাকে ফলো করে কান্তারায় ফিরে আসে। এরপর দেখা যায় বেরমেয়া তার লোকেরা বাংরা বন্দর দখল করে। যখন কুলশেখর এটা জানতে পারে তখন সে তার বাবাকে বলে, আমি কান্তারা আক্রমণ করব। কিন্তু রাজশেখর তাকে ধমক মেরে থামায়, কারণ সে জানে কান্তারার দিকে নজর দেওয়া মোটেও ভালো কোনো ডিসিশন নয়। রাজশেখর ছেলেকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু কুলশেখর তো খেপাটে প্রকৃতির। বাবা তাকে রাজা বানালেও সে এখনো প্রজার মতোই। সৈন্য আর ডিসিশন মেকিং পাওয়ার সে পুরোপুরি পায়নি। তাই সে চক্রান্ত করে বাবাকে এক বিশেষ ভেষজ খাইয়ে দেয়, যার ফলে তার বাবা দুদিনের জন্য অজ্ঞান হয়ে যায়। এরপর কুলশেখর আর দেরি না করে তার সমস্ত সেনাপতি ও সৈন্যদের নিয়ে কান্তারায় প্রবেশ করে। সেখানে পৌঁছে সে পুরো কান্তারায় আগুন লাগিয়ে দেয়, ফলে কান্তারা আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকে। আর তখন বেরমেয়া তার সঙ্গীরা জঙ্গলের ভেতরে থাকায় গ্রামে উপস্থিত ছিল না। এই সুযোগে কুলশেখর পুরো কান্তারাকে একেবারে ধ্বংস করে দেয়। বহু মানুষ মারা যায়। বাকিরা প্রাণ ভিক্ষা চাইতে থাকে যেন তাদের দেবতা দ্রুত এসে তাদেরকে বাঁচায়। আর ঠিক তখনই প্রবেশ করে গল্পের নায়ক বেরমে। সে নিজের চোখের সামনে তার মাকে মরতে দেখে, আর তখনই হঠাৎ করে তার ভেতরে দেবশক্তির উদয় হয় এবং দেবতা তার মধ্যে অবতীর্ণ হন। তার আচরণ দেখে প্রথমে কুলশেখরের মনে হয় বেরমে নাটক করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেরমে দেবশক্তির প্রভাব কাজে লাগিয়ে কুলশেখরের সমস্ত সৈন্যকে নির্মমভাবে হত্যা করে। এটা দেখে কুলশেখর একেবারে হতবাক হয়ে যায়। শেষমেশ বেরমে কুলশেখরকেও মেরে ফেলে। এরপর আমরা দেখি 2 দিন পর রাজশেখরের জ্ঞান ফিরে এবং জ্ঞান ফেরার পরপরই সে জানতে পারে যে কুলশেখরকে কান্তারার লোকেরা মেরে ফেলেছে। এতে সে খুব কষ্ট পায়। জ্ঞান ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে ছুটে যায় ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে এবং সে খুব আফসোস করে যে নিজের ছেলেকে সে বাঁচাতে পারলো না, কান্তারায় যাওয়াও ঠেকাতে পারলো না, কারণ সে তো শুরু থেকে জানতো কান্তারা কেমন জায়গা। এদিকে বাংলা রাজ্যে একের পর এক বিপদ নেমে আসছিল। কিছুদিন আগেই রাজ্যের শিবলিঙ্গ ভেঙে গিয়েছিল, যা অশান্তি এবং সংকটের প্রতীক। যদি নতুন দেবতার প্রতিষ্ঠা না করা হয় তবে তাদের রাজ্য একেবারে ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে কান্তারার মানুষ শপথ নিয়েছিল যদি বাংলা রাজ্যের কেউ কান্তারার সীমান্তে পাও রাখে তবে তাকে হত্যা করা হবে। এমন সময় দেখা যায় রাজকুমারী কঙ্কনাবতী কান্তারায় পৌঁছায়। তার সঙ্গে অনেক সৈন্যও ছিল, কিন্তু কান্তারার মানুষ সব সৈন্যকে মেরে ফেলে, কেবল কঙ্কনাবতী বেঁচে থাকে। তখন কঙ্কনাবতী একটা প্রস্তাব দেয়। সে বলে, আমাদের শিবলিঙ্গ ভেঙে গেছে, তাই আমাদের রাজ্যের ধ্বংস সুনিশ্চিত। এজন্য আমরা চাই তোমাদের দেবতা আমাদের রক্ষা করুক। যা হওয়ার তা তো হয়ে গেছে, চলো সেটা ভুলে যাই। ভবিষ্যতে যেন এরকম কিছু না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। প্রথমে কঙ্কনাবতীর প্রস্তাবে বেরমে স্পষ্টভাবে না করে দেয়, কিন্তু রাতে তাকে স্বপ্নে দেবতা এসে জানায় এরা সবাই আমার লোক আর তাদেরকে রক্ষা করা আমার দায়িত্ব, তাই আমাকে ওখানে যেতে হবে। আমি সেখানে থেকে সবাইকে রক্ষা করব। কান্তারায় আর কোনোদিন কিছু হবে না, আমি তোমাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি। এতে করে বেরমে এবং কান্তারার লোকেরা রাজি হয়। তারপর কান্তারার সব মানুষ মূর্তি এবং শিবলিঙ্গ নিয়ে বাংলা রাজ্যে পৌঁছায়। সেখানে নতুন শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হয়। হাজার হাজার মানুষ সেটা দেখতে উপস্থিত হয়। শেষে রাজশেখর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ তারা তার প্রস্তাব গ্রহণ করেছে। এখন রাজশেখর বেরমের কাছে একটি অনুরোধ করে আর বলে, যদি আমাদের বন্দরটা ফিরে পাই তবে খুব ভালো হয়। বেরমেও রাজি হয়ে যায় এবং বন্দর ছেড়ে দেয়। তবে তারও একটি শর্ত ছিল। সে বলে, আমাদের যত মানুষ তোমাদের জেলে বন্দী আছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। রাজশেখরও তাতে সম্মতি দেয়, ফলে কান্তারা সকল বন্দী লোকেরা মুক্ত হয়ে ফিরে আসে। এটা দেখে কান্তারাবাসী খুব খুশি হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই কান্তারায় অশান্তি ছড়িয়ে পড়ে। গবাদি পশুরা মরতে থাকে, এমনকি ভয়ঙ্কর একটা রোগ দেখা দেয়, যার ফলে বুড়ো শিশুরা মারা যেতে শুরু করে। সবাই বুঝে যায় যে দেবতা হয়তো রুষ্ট হয়েছেন বা কেউ তাকে বশ করে ফেলেছে। ঠিক তখনই বেরমে একটা স্বপ্ন দেখে। এমন স্বপ্ন সে আগে কখনো দেখেনি। সে জানতে পারে যে বন দেবতা সত্যিই কারো নিয়ন্ত্রণে চলে গেছে, আর এই কাজটা করেছে কার্পা সম্প্রদায়ের লোকেরা। তারা তো আসলে অনেকদিন ধরেই কান্তারার দেবতাকে বশে আনার চেষ্টা করছিল। অবশেষে তারা এই ব্যাপারে সফল হয়েছে। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান যে রেখেছে সে হলো রাজকুমারী কঙ্কনাবতী। আসলে তার জীবন তো বাঁচিয়েছিল সেই কার্পা সম্প্রদায়ের লোকেরাই।
শুরু থেকেই তার সাথে তাদের আলাদা একটা কানেকশন ছিল। নিজেকে সে তাদেরই উত্তরসূরি মনে করে এবং তার কথায় এবং কাজকর্মে রাজশেখরেরও সায় ছিল। যতদিন দেবতা কান্তারায় ছিল ততদিন তিনি ছিলেন নিরাপদ, কিন্তু এখানে আসার পর কার্পা সম্প্রদায়ের লোকজন কঙ্কনাবতী আর রাজশেখরের সঙ্গে মিলে তাকে বন্দী করে ফেলে। এটা ছিল মূলত তাদের অনেক সময় নিয়ে করা একটা মাস্টার প্ল্যান। এখন দেব যখন বন্দী হয়ে গেছে তখন তারা এক ভয়ঙ্কর কালো শক্তি তৈরি করতে শুরু করেছে, যা এতটাই শক্তিশালী হবে যে কান্তারা সব মানুষকে হত্যা করবে। স্বপ্নের মারফত এসব খবর বেরমে জেনে যায় এবং সে সেখানকার সব মানুষকে একত্রিত করে। এরপর সে তাদের বলে, আমাদের দেবতা বিপদের মধ্যে আছেন, আর তিনি যদি বিপদে পড়েন তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই আজ প্রত্যেক মানুষকে অস্ত্র ধরতে হবে, বাংলা রাজ্যের সঙ্গে লড়াই করতে হবে এবং নিজেদের দেবকে ফিরিয়ে আনতে হবে। যেই কথা সেই কাজ। কান্তারার প্রতিটি মানুষ বাংলা রাজ্যের সীমাতে গিয়ে দাঁড়ায়, কিন্তু আগে থেকেই সেখানে প্রতিপক্ষের প্রচুর সৈন্য মোতায়েন করা ছিল। তারা এটা করলে কান্তারার লোকজনও তাদের মোকাবেলা করতে শুরু করে। এখানে বেরমে একাই অসংখ্য লোককে কচুকাটা করে, যেন তার ভেতর ভর করেছে যমদূত। অন্যদিকে দেখা যায় কার্পা সম্প্রদায়ের কালো শক্তি ধীরে ধীরে জন্ম নিচ্ছে, তবে এর জন্য আরো কিছুটা সময় প্রয়োজন। তাই তাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়া হয়। এই সময় পর্যন্ত কোনোভাবে কান্তারার মানুষকে ব্যস্ত রাখতে হবে। তারপর একবার কালো শক্তি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে রাজশেখর অশেষ ক্ষমতার অধিকারী হয়ে উঠবে। সন্ধ্যা নামার পর সত্যিই কালো শক্তির উদ্ভব হয়। শত্রুরা সবাই মিলে বেরমের মোকাবেলা শুরু করে। বেরমে তাদের সামনে তখন কিছুই নয়। তারা বেরমেকে প্রচন্ড আঘাত করতে থাকে। ঠিক তখনই ভৈরব এসে উপস্থিত হয়। সে বেরমেকে বলে, হয়তো তুমি জানো না তুমি কে, তোমাকে সেই জায়গায় ফিরে যেতে হবে যেখানে তুমি প্রথমবার আমাদের দেখা দিয়েছিলে। তুমি কোথা থেকে এসেছো সেটা আমরা জানি না, কিন্তু এখন কি করতে হবে সেটা খুব ভালোভাবেই জানা আছে। এরপর বেরমে জঙ্গলের সেই কূপের ভেতরে যায়। সেখানে গিয়ে সে একটা পথের সন্ধান পায়, যা তাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে শিবলিঙ্গ আর ত্রিশূল দুটোই রাখা ছিল, আর সেগুলো রক্ষা করছিল এক ভয়ঙ্কর দর্শন দূত। প্রথমে সে বেরমেকে মারার চেষ্টা করে, কিন্তু শেষমেশ যখন সে বেরমের হাতে ত্রিশূল দেখে তখন তাকে প্রণাম করে আর চুপচাপ সরে যায়, কারণ বেরমে তখন স্বয়ং মহাদেবে রূপান্তরিত হয়েছে এবং সকল দেবতা শক্তি তার শরীরে ভর করেছে। এরপর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, আর তার সঙ্গে সেই বাঘটি উপস্থিত হয় যে সবসময় তার সঙ্গে থেকেছে আর তাকে রক্ষা করেছে। তারপর সে রাজশেখরের দিকে এগোয়, কিন্তু কঙ্কনাবতী তার সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু কঙ্কনাবতীকে সে কিছুই করে না। সে বলে, আমি নারী ও শিশুদের উপর হাত তুলি না, তাই তোমার মুখোমুখি হবে আমার বোন, যার নাম চামুন্ডি। এবার চামুন্ডির দেবী শক্তি বেরমের ভেতর প্রবেশ করে আর সে কঙ্কনাবতীকে মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। এরপর তারা রাজশেখর এবং কার্পা সম্প্রদায়কেও ধ্বংস করে দেয়। মুভির শেষ দিকে দুজন দেবতার পূজা করার জন্য অসংখ্য মানুষকে সমাবেত হতে দেখা যায়। সেই সময় চামুন্ডি দেবী একটি কূপে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায়। আগে সিনেমায় যেমন শিব অদৃশ্য হয়েছিল, এবার তেমনি বেরমেও অদৃশ্য হয়ে যায়। শেষ দৃশ্যে আমাদের জানানো হয় এই সিরিজে আরো একটা সিনেমা আসবে, যেটার নাম হবে কান্তারা লেজেন্ড চ্যাপ্টার 2। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট সেকশনে। কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলেও বলতে পারেন। এরপর আপনারা কোন সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও জানাতে পারেন। আসলে আপনারা এগুলো করলে ইউটিউব আমাদের ভিডিওকে পুশ করবে, আরো বেশি মানুষের সামনে দেখাবে, এই আর কি। ধন্যবাদ।